আমি বিশ্বাস করে ভালোবেসে পেয়েছি যে জ্বালা, সমগ্র দেশ ঘুরে বেড়ায় নিয়ে কষ্টের মালা। আমি বিশ্বাস করে ভালোবেসে পেয়েছি যে জ্বালা, সমগ্র দেশ ঘুরে বেড়ায় নিয়ে কষ্টের মালা। এক জীবনে ভালোবেসে কি চেয়েছি আর কি পেয়েছি, শূন্য জীবন আবছা আলো মায়ার বাঁধন বিরত ছুটে চলা। তুমি আমার অনেক খাতির যত্ন করছো, আদর্শ ভাগ করছো। আমি আসবো জানলে তুমি পিঠা খাও কান তৈরি করে রাখছো, কিন্তু তোমার খুব খারাপ অভ্যাস। তুমি আমার পকেট থেকে টাকা চুরি করতা। এমন দিন গেছে আমি ঘর থেকে বাইরে রাস্তায় পকেটে আটকে দেখি আমার কাছে একটা টাকাও নাই। কত মানা করছি, তুমি শোনো নাই। তুমি খুব লোভী। পরে আমি একসঙ্গে কি করতাম জানো? তোমার কাছে যাওয়ার আগে আমি টাকা পয়সা লুকিয়ে রাখতাম। পরে শেষের দিকে তোমার কাছে আমার যাইতেও মন চাইতো না। কিন্তু তোমার মধ্যে যদি লোভ না থাকতো তাহলে আমি সারা জীবন তোমার আসলের তলায় বাধা থাকতাম। আর তুমি মুখে মুখে খুব তর্ক করতাম। এত তর্ক তো আমি পছন্দ করি না। আর তোমার পোলাটারে আগের পোলাটারে আমি নিজের পোলা হিসাবে জ্ঞান করছি, কিন্তু ওই হারামজাদা পোলা আমার কোনোদিন সহ্য করতে পারে নাই। সে চান্স পেলে আমার কাপড় চোপড়ে আগুন লাগাই দিচ্ছে। সে মনে করতো তোমার সাথে আমার বিয়ে হতে তার ভালোবাসায় ভাগ করে গেছে। থাক থাক, এখন সুখে থাকবে, আনন্দে থাকবে। তুমি আসছো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। কেউ যদি আমাদের সত্যিকার অর্থে ভালোবাসে, আদর করে, সেটা তুমি ছাড়া আর কেউ না। তুমি আমাদের ভীষণ ভালোবাসা, আদর করতা। তোমার কাছে পাওয়ার জন্য তুমি ব্যাকুল হয়ে থাকতা। তুমি কোনোদিন মুখে মুখে আমার তর্ক করো না। আল্লাহ তাআলা তো তোমার কোনো জবান ছিল না, তাই তুমি কথা বলতে পারতা না। তবে তোমার ভাইটা একটা মহাপদ, খুব লোভী। আমি যদি পৃথিবীতে আবার কখনো ফিরে আসি, তাহলে আমি মনে মনে যাব তোমাকে আমার স্ত্রী করতে। হাসরের ময়দানে গিয়া আল্লাহ যদি কাউকে পছন্দ করার তৌফিক দেয়, তাইলে আমি তোমাদের পছন্দ করব। এখন দোয়া করি আল্লাহ যেন তোমার মধ্যে একটা সুপাত্র মিলাইয়া দেয়। ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। তুমি কি বাচ্চা নিয়ে দেখছি? হ্যাঁ দেখছি। মানুষটা কিরম করে পড়ে রয়েছে, কোনো কথা কয় না।
ফোন করলি কত কথা যে কত। আমি আব্বারে দেখবো মা, পুলিশ আব্বারে দেখতে দিল না কে? ও মা, আমি আব্বারে দেখবো মা। তোর আব্বারে তো আমার কাছে দিবই, দিলে তো দেখবি মা। বাড়ি গিয়ে খবর দিব না? তুমি বাচ্চা মেয়ের খবর দিবা কেমন করে? সেটা আমার স্বামী, আমি তোর প্রথম স্ত্রী, তার লাশ আমি নিয়ে যাব, আমি খবর দেব। আপনি খবর দিবেন মানে? হ্যাঁ, আপনি দেখতেছেন না বাচ্চা মেয়ের মাইয়া, আমি তার একমাত্র স্ত্রী। আপনি কিভাবে খবর দিবেন? সে আমাকে বাড়ির সামনে খবর দিব তারে আমরা। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। দেহি দেহি পুলিশ কেমন করে আমার স্বামীর লাশ অন্য কারো হাতে দেয়? আয় মা। যত যাই কম, আমি তোর প্রথম স্ত্রী, আমি লাশ কাউরে নিতে দেব না। ওই লাশ আমি বাড়ি নিয়ে যাব, আমি খবর দেব। ও আল্লাহ রে, তুমি আমারে কি করলে রে? ওজি সাহেব, বাদশা মেয়ের স্ত্রী হিসেবে দাবি করে এরকম কয়জন মহিলা সন্ধান পেয়েছে? এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে 5 জনের সন্ধান পেয়েছি আমরা। আচ্ছা, এরা কি সবাই আসল না নকল? সবার কাছে বিয়ের প্রমাণপত্র নেই, 3 জনের কাছে কাবিননামা আছে। আচ্ছা, এই কাবিননামাগুলো কি আসল না নকল? আর কাবিননামা, আর কাবিননামা আসল। আরটা যদি কেউ গিলটি প্রমাণ করতে পারে, তাইলে আর নিজে তারে পুরস্কার দিব। কি পুরস্কার দিবেন? দরকার হলে তারে আমি শাদী মোবারক করি। কি বলতেছেন? ওসি সাহেব যদি প্রমাণ করতে পারে ভুয়া, তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন? তারটা নকল প্রমাণ করার দরকার নেই, যদি অন্য কেউ চেষ্টা করতে পারে করুক। হ্যাঁ, এটা নিয়ে আমি ডিল করতে রাজি না, সরি। আর আপনি তো সাংবাদিক, আপনি চেষ্টা করে দেখেন না। এই যে সাংবাদিক সাহেব, এককালে যে কথা এককালে গলা বড় বড় করিয়া বলতে আছেন, ঘটনা কি? এখানে শুরু করছেন কি কমেডি নাটক শুরু করছেন এখানে আসছে? এই যে লক্ষণীয় সালারপুর শালায় যে বিয়ে করে যখন যে মরিয়ে গেছে, প্রমাণ করবো কেমন তারা? যে ওদের আল্লাহকে যে বিয়ে হয়েছে, প্রমাণ করবো কেমন তারা? হিন্দু বিয়েতেও রেজিস্ট্রি সিস্টেম আছে, অসুবিধা নেই। কিন্তু আপনার বোনের সাথে যে বাচ্চা মেয়ের বিয়ে হয়েছে, এটা তো অবৈধ। এখন আপনি যান, আদালতে যান, মামলা করেন। যদি প্রমাণ করতে পারেন যে বাচ্চা মেয়ের সাথে আপনার বোনের বিয়েটা বৈধ, তাহলে আপনারা যা বলবেন সব মেনে নেব। ওসি সাহেব, আমরা স্যার এই যে আইনের মানুষ হয়ে স্যার এই যে কেমন তারা কথা বলতে আছেন? সনাতনী বিয়া, ঠাকুরকে সাক্ষী রাখিয়া আমি আমার বইনাকে লক্ষণীয় হাতে উঠাই দিছি, এখন আমি প্রমাণ করবো কেমন তারা? সেটাই তো বলছি, যে আপনার বোনের সাথে যে বাচ্চা মেয়ের বিয়ে হয়েছে, এটা প্রমাণ করতে হবে তো। এই যে আপনি তো এই কথাবার্তা বলতে আছেন, একটা দাঙ্গা লাগাই দেওয়ার মতো কথাবার্তা বলতে আছেন ভাই। ঠাকুর সাক্ষী রেখে বইনাকে বিয়া দিছি, এখন কিসের এনআইডি আর কিসের কি প্রমাণ করবো কেমন তারা? যে আল্লাহকে ভগবানকে বলাই লই এমন ইসে। আপনি যখন এনআইডি দেখেননি, তখন কি করে বুঝলেন যে হিন্দু না মুসলমান? আরে ভাই, বললাম না যে ভগবানকে সাক্ষী রেখে বইনাকে বিয়া দিছেন, প্রমাণ করবো কেমন তারা? ভগবান সাক্ষী। আচ্ছা, এরা তো সবাই দাবি করছিল, এখন কি করবেন? লাশ আমার কাছে দিবেন, আমি চাই লাশ। আমি আমার ঘরের ডান দিকে তার কবর দিব, তারপরে আমি তার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে প্রতিদিন দোয়া করব, যাতে তার আমি জান্নাতবাসী করতে পারি। এ সুরনি, তুই বুঝি একা নামাজ পড়স কেমন? আই নামাজ পড়ি না, হ্যাঁ? আই 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর স্বামীর লাশ আই লই যাই আঙ্গ বাড়ির ফুকিনাতে যে মসজিদ একখান আছে, মসজিদের এই মাথা তোর এই মাথা পর্যন্ত কবরস্থান, সেই কবরে কবর দিব। মসজিদের তোর মুসল্লিরা বাইরে বের সময় দোয়া করবো আর স্বামীর নেই, তারপরে আর স্বামী কবরের ভিতর তো নাল্লাই আর এই হুক্কাল্লাই দোয়া করবো। সুরনি তোরে কিল্লা বলে দিব, কি আমার এত ইচ্ছা? তুই এক করে ব্যস্ত তুলিয়া লাবি। আমি হলাম আপনার প্রথম স্ত্রী, আমি থাকতি ওসি সাহেব কেউ কিন্তু লাশ নিতে পারবে না, আমি কয়ে দিলাম। আপনি যদি আমারে সারা কাউরে লাশ দেন, তাহলে কিন্তু আমি স্বজন প্রীতির মামলা করব। এই কথা আমি কয়ে দিচ্ছি। হুনুই আপনারা লাশ নিয়ে এরকম কারাকারি করবেন আর আমি কি দাবি ছাইরা দিয়াম? ওসি সাহেব হুনুন না করে হুনুই, এই লাশ রে আপনি 5 টুকরা করবেন, সবাইরে 1 টুকরা করে দিবেন। আমি অন্তত তো একটা ঠ্যাঙের ভাগীদার নাকি? দরকার হলে একটা আঙ্গুল নিয়ে যাই, আমি ছাড়ব না। স্বামীর লাশ করবেন না, আইসো বেশরম কোনানের মাথা কাপড় দিছ
ফেরনি সুরনি কইয়া দিয়া করে রাস্তা নাবুদ করিয়া রাখছে থাকো হারা কি সো হারা কি ফেরনি হারা কি জারুনি বলতে আছেন ফালতু কথা করে নাচ শুরু করতে না বলেন কাইরো পক্ষ নেই কেউ কেনা এই যে আঙ্গুলো কাটলো না হালার ভালা লক্ষণ নিয়া লাশ নিয়া পুড়িয়ে হলাম পুড়িয়ে সবাই তো লাশ যাচ্ছে এখন কি করবেন? থামেন, আমার কথা শুনেন। লাশ কাউকে দেওয়া হবে না। লাশের দাবিদার কে এটা নির্ধারণ করবে আদালত। আদালত আমাদেরকে যে নির্দেশ দেবে আমরা সেটাই পালন করব। সেই পর্যন্ত লাশ মর্গের ফ্রিজে রাখার ব্যবস্থা করা হবে। আপনারা এক কাজ করেন, আপনাদের ফোন নাম্বার আমাদের কাছে দিয়ে বাড়ি চলে যান। যান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মৃত বাদশা মিয়ার স্ত্রীর সবাই লাশের দাবি করছে, কেউ লাশের দাবি থেকে সরছে না। এর কারণ 1 কোটি টাকা। মুনলাইটের এমডি 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন নিহত হেল্পার এবং ড্রাইভারের পরিবারকে। এখন এর শেষ ফয়সালা হবে আদালতের কাঠগড়ায়। আমরা আদালতের নির্দেশের অপেক্ষায় থাকব। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, বাদশা মিয়া যেদিন মারা যায় দেশবাসী জানতে পারে নিজের জীবনের বিনিময়ে সে অন্যের জীবন বাঁচিয়েছে, সাথে সাথে সে বনে যায় নায়ক। কিন্তু পরের দিন যখন আবার জানতে পারে তার 5টি স্ত্রী আছে, সাথে সাথে সে নায়ক থেকে খলনায়ক বনে যায়। 5 টনের ট্রাক নিয়ে বাদশা মিয়া সমগ্র বাংলাদেশ ঘুরতেন এবং বিভিন্ন জেলায় জেলায় তিনি বিয়ে করতেন, যেটা আমরা বুঝতে পেরেছি তার 5টি স্ত্রী এসে উপস্থিত হওয়ার কারণে। তিনি আরো বিয়ে করেছেন কিনা তার আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। মেহেদি হাসান, বিবিসি বাংলা টিভি, শ্রীপুর। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আপনি তো আমাকে ভুলেই গেছেন। না ভাই, ভুলি নাই, অনেক চাপে থাকি তো ভাই, মানে ফোন দেবো সময় করে পাই না ভাই। একটা ঝামেলায় পড়ছি, আপনার উপকার লাগবে। ঝামেলা? হ্যাঁ, সময় আছে, বলেন। ভাই গতকাল ট্রাক অ্যাক্সিডেন্ট করে একটা ড্রাইভার মারা গেছে, নাম হচ্ছে বাদশা মিয়া। হরিদাস পাল। আপনি কি হরিদাস পাল বলছেন? জি, আমি শ্রীপুর থানা থেকে আদম আলী বলছিলাম। জি শোনেন, আপনার বোনের স্বামী লাশ যদি নিতে চান আগামীকাল সকালে আসতে হবে, পারবেন আসতে? ঠিক আছে, সকাল সকাল চলে আসবেন। ঠিক আছে, ওকে। শোনাই হ্যালো, শোনাই বলছিলেন? আচ্ছা শুনুন, আমি শ্রীপুর থানা থেকে আদম আলী বলছিলাম। আপনার স্বামী লাশ যদি নিতে চান তাহলে আগামীকাল সকালে থানায় আসতে হবে, পারবেন আসতে? ঠিক আছে, সকাল সকাল চলে আসবে। ঠিক আছে। হ্যালো, রাবেয়া বলছিলেন? আপনি আপনি এই যে আপনারা সবাই আপনারা দাবি করছেন যে আপনারা সবাই বাদশা মিয়ার বৈধ স্ত্রী, তাই না? জি জি স্যার। উনি তো পুরুষ মানুষ, উনিও কি বাদশা মিয়ার স্ত্রী নাকি? তো মাশাআল্লাহ। কোনো সমস্যা আছে? আমি আবার আমি পুরুষ মানুষ, আমি স্ত্রী হবো কেমন? তারা স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ সব করেন নাই? আমি আমার মানে বইনে
প্রতিনিধি হিসাবে এখানে এসে অ্যাটেন্ডেন্স দিতে আসি। এই বলেন কি তা আপনার বোনকে আনলেন না কেন? বোন আইবে কেন তারা? ওর বোনে তো বউবা, সে তো কথা বলতে পারে না। কথা বলতে পারে না, তা আনতে দোষ কি? আরে ভাই কথা তো শেষই করতে দেয় না। সারা এখানে আসে না, সারের সঙ্গে কথা বলতে আসে না, সারে যা খুশি বলবে। কি স্যার ঠিক বলতে আসে? হ্যাঁ বলেন বলেন। স্যার এখন হলে যে আমার যে বই সিস্টার স্যার বউবা, আমি তো কথা বলতে পারবে না। হেপিনে আমি আসি স্যার আমার সাথে কথা বলতে। এই যে উডুরিয়ারা, এই যে মরিয়ে গেছে, ও তো আমার বোনকে বিয়ে করছে। এখন তার দাবির প্রতি তো আমার একটা সমর্থন দেওয়া লাগে না স্যার? হ্যাঁ বলেন। স্যার হেপিনে এখানে আসছি আমি হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে তিব্বত লাক্সারি সোপ। এই লাশটা নিয়া সীতায় উড়াইয়া উড়িয়া হালাইয়া ওরে সীতা ঘর্ষ আমি উড়াই দেব স্যার। কি করতেছে? স্যারে বলে না, স্যারের কথা শুনুন। আপনি চুপ করেন। আমি যেটা বলি আপনারা মন দিয়ে শোনেন। জি স্যার। আপনারা দাবি করছেন যে আপনারা বাদশা মিয়ার বৈধ স্ত্রী। অতএব বাদশা মিয়ার রেখে যাওয়া স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আপনারা, তাই না? হ্যাঁ, এখন আসল কথা বলি। আমরা জানতে পেরেছি যে বাদশা মিয়া নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর এই অ্যাক্সিডেন্টে কবির সাহেবের ড্রাইভার মানে মাইক্রোবাস ড্রাইভার, তার কোনো দোষ ছিল না এবং আমরা ড্রাইভারকে ছেড়ে দিয়েছি। আরেকটা কথা, এই যে কবির হোসেনের কাছ থেকে যে 1 কোটি টাকা পাওয়ার সম্ভাবনা ছিল সেটা পাওয়া হচ্ছে না। আমি নিজে টেলিভিশনে দেখছি যে হাতে ওয়াদা করছে যে এই বাদশা মিয়ার জানের বদলে তার জানের ক্ষতিপূরণ হিসেবে 1 কোটি টাকা তার পরিবারকে দিব। এতে যদি এখন কথা নিজে আয় তাইলে হাতে কি এরকম আর দাঁড়াই এলাম। ঠিক কইছো। এই লোকই আমার স্বামীরে মারছে, এর বিরুদ্ধে আমি কোর্টে মামলা করুম। ও ভাই, মামলা দিমু। তুই খালি একা করবি কেন? আমিও মামলা করব। শুনুন, এই বেড়া অবশ্যই আমার স্বামীর মারার করছে। আমি আল্লাহর কাছে বিচার দিয়া এই বেড়া যেন গাড়ির চাকা তলে পইরা 20টা বইরা চলে যায়। অযথা কথা বলে লাভ নেই। হ্যাঁ, মামলা করে কোনো লাভ হবে না, কারণ ঘটনা যেখানে ঘটেছে সেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি এবং স্পষ্ট দেখা গেছে যে ওই মাইক্রোবাস ড্রাইভারের কোনো দোষ ছিল না। কি সিসিটিভি ঘোরা না? শুনেন, কথা শুনেন। এই সারে কথা বলতে এই বাদশা মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে যায় এবং অ্যাক্সিডেন্টটা হয়। বুঝতে পেরেছেন? এইবার আপনাদের আসল কথা বলি। জি স্যার, আসল কথা হচ্ছে উনি ব্যাংকের একজন বড় অফিসার হাসিব সাহেব, উনি বলবেন। বলেন। শোনেন, বাদশা মিয়া যে ট্রাকটা চালাতো সেই ট্রাকটা কেনার সময় আমাদের ব্যাংক থেকে 40 লাখ টাকা লোন। কত স্যার? আবার 40 লাখ। নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে তার ওয়ারিশরা যেমন তার সম্পদের মালিক হয়, সেই রকম তার যদি কোনো ঋণ থাকে সেটাও তো তাদের পরিশোধ করার একটা দায়িত্ব আছে না? এখন ব্যাংক থেকে যে 40 লাখ টাকা নিয়েছে, আপনারা 5 জন মিলে ওই টাকাটা পরিশোধ করবেন। এটা আইনের কথা। কি রাম কথা হচ্ছে? ওনার কথা ঠিক আছে। এখন আপনাদেরকে একদিন সময় দেওয়া হলো। আপনারা 5 জন শোনেন মন দিয়ে। হ্যাঁ, আপনি বোনের পক্ষে তো? আপনারা 5 জন 8 লক্ষ টাকা করে কালকের মধ্যে ব্যাংকে জমা দেবেন, ঠিক আছে? এটা ব্যাংকের লোন, এটা কিন্তু শোধ করে দেবে। ব্যাংকের লোন মাফ হয় না। পুলিশ ভাই, আমরা 3 জন বলা নারী কেমন? আমার ফুলের নাম বাচ্চা, আমার ফুলের ট্রাক ড্রাইভার। আপনি সেই সমগ্র বাংলাদেশ পাঁচজনের মা। আপনার বলা তো ময়রা বিখ্যাত হয়ে গেছে। তা ও হাসান, নতুন বছরে বিয়া করিস নাই? গত শীতে ময়মন সিংহে এক মাইয়ারে বিয়া করছি। আপনারা কি ওনাকে চিনতে পেরেছেন? না। চিনতে পারার কথাও না। হ্যাঁ, উনি হচ্ছে বাদশা মিয়ার মা। আপনারা যে অস্বীকার করেছেন, এটা কেন করেছেন এটা আমরা বুঝতে পেরেছি।